নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরো একবার স্বাগত। পশ্চিমবঙ্গে বিরোধী দল মানে সংখ্যার বিচারে এবং খাতায় কলমে যারা এই মুহূর্তে প্রধান বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন যে অবস্থায় পৌঁছেছে তাতে বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিলক্ষণ আমোদপ্রাপ্ত হচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে লোকসভায় 20 জনের মতো সাংসদ একটি প্রায় অস্তিত্ববিহীন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন নিজেদের সাংসদ পদ বিধি অনুযায়ী খারিজ হওয়া আটকাতে, এনসিপিআই। আর পশ্চিমবঙ্গের যে 60 জন বিধায়ক তারা আরো চমৎকার একটা কাজ করেছেন। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত সকলকে অপসারিত করে নিজেদের নতুন কমিটি ঘোষণা করে দিয়েছেন এবং বলেছেন যে তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে। এতে তৃণমূল কংগ্রেসের যে দলীয় সংবিধান যেটা নির্বাচন কমিশনের কাছে জমা আছে বা পঞ্জীভুক্তকরণ যে সংস্থা করে তাদের কাছে জমা আছে, সেই সংবিধান কতটা রক্ষিত হয়েছে বা হয়নি সেটা আদালতে প্রমাণিত হবে, কারণ এটা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়রা আদালতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং এটাও মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে দলীয় সংবিধান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবনের জন্য দলের চেয়ারম্যান পদে ইতিপূর্বেই দলের যে বর্ধিত অধিবেশন সেখান থেকে নির্বাচিত করা ছিল। আর তৃণমূল কংগ্রেসের যা কাঠামো সেখানে দলের পরিচালনার ক্ষেত্রে প্রায় সমস্ত ক্ষমতায় কেন্দ্রীভূত দলের চেয়ারম্যানের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখন সেখানে দলীয় অধিবেশন, ওয়ার্কিং কমিটি ইত্যাদি কোনো কিছুর তোয়াক্কা না করে যেভাবে নিউ টাউনের একটি হোটেলে বসে প্রাক্তন মমতাপন্থী নেতা অরূপ রায়কে নতুন তৃণমূলের চেয়ারম্যান ঘোষণা করে বাকি পদাধিকারীদের ঘোষণা করা হয়েছে, শেষ পর্যন্ত আইনের লড়াইতে সেটা কতটা টিকবে এ ব্যাপারে সন্দেহ আছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই যে যারা নতুন কমিটি গঠন করেছেন তারা আসল তৃণমূল এটা বলতে শুরু করেছেন। বাজেট অধিবেশনে ঋতব্রত ফিরহাদ হাকিম একটা ইস্যুতে ওয়াকআউট করলেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তার আসন থেকে মন্তব্য করলেন আসল তৃণমূল চলে গেছে, নকল তৃণমূল বসে রয়েছে, মানে মমতাপন্থী যে বিধায়করা তারা থেকে গেছেন। সামগ্রিকভাবে শুভেন্দু অধিকারী এবং এখানকার রাজ্যের বিজেপি নেতৃত্ব এই ব্যাপারটাতে আহ্লাদিত হতেই পারে। তৃণমূল কংগ্রেস কার্যত ছত্রভঙ্গ। কত রকম তৃণমূল এই মুহূর্তে বাজারে, মৃত তৃণমূল, ঋত তৃণমূল, ধৃত তৃণমূল, আশাহত তৃণমূল, এ ব্যাপারে বাজারে খুব চর্চা চলছে। আর সাংসদ এবং বিধায়ক দল ভাঙবার ক্ষেত্রে বিজেপির যে প্রত্যক্ষ ভূমিকা ছিল সেটা নিয়ে আশা করি কোনো ডিসপিউট নেই এবং এটা নিয়ে কেউই দ্বিমত পোষণ করবেন না। দিল্লিতে যখন সাংসদদের মধ্যে তৃণমূল ভাঙে তখন শুভেন্দু অধিকারী সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির যখন খুঁজে পেতে এনসিপি নামক দলটিকে জোগাড় করেন সেখানেও শুভেন্দু অধিকারী সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদবদের সঙ্গে। আর রাজ্যে ভালো তৃণমূলের যে মডেল ইতিমধ্যে এসে গেছে, পাশাপাশি কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নেতা বনশাল সাহেব বলেই দিয়েছেন যে দল বাড়াতে হবে, বেশি বাছাবাছি করা যাবে না। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্য বিজেপির সভাপতি যে ফতোয়া দিয়েছিলেন 4 মের পর যারা বিজেপি শিবিরে আসতে চাইবেন এই ভালো তৃণমূল মডেলের ধাক্কায় সেই ফরমান কার্যত বাস্কেটের কাগজে নিক্ষিপ্ত হয়ে গেছে। আর যাদের সরাসরি তৃণমূলে নিতে অসুবিধে হচ্ছে, অর্থাৎ প্রথম শ্রেণীর ফ্রন্ট র্যাঙ্কিং যারা,
তাদের জন্য প্রকৃত তৃণমূল ইতিমধ্যে গঠিত হয়ে গেছে। তাদের নেতাকে বিধানসভার অধ্যক্ষ মহাশয় প্রকৃত বিরোধী নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যদিও সেটা নিয়েও ইতিমধ্যে আদালতে মামলা শুরু হয়েছে। এখন এই পর্যন্ত দেখলে এটা মনেই হতে পারে প্রধান বিরোধী দল তাদের এই ছত্রভঙ্গ দশা, এটা বিজেপির পক্ষে একটা বেশ বললে বললে অবস্থা। কিন্তু একটু যদি কেউ তলিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন ববি হাকিম ঋতব্রতদের ঘাড়ে করে বইতে গিয়ে বিজেপি কার্যত তার নিজের বিপদ এ রাজ্যে ডেকে আনতে চলেছে, এবং সেটা অনিবার্য। কারণ বিজ্ঞানের যে নিয়ম, মানে সমাজ বিজ্ঞানের যেটা নিয়ম, সেখানে একটা জিনিস জানবেন, বিরোধিতার স্পেস আপনি যতই বজ্র কঠিন আটুনি নিয়ে আসুন না কেন ক্ষমতায়, বিরোধী রাজনীতির যে স্পেস সেটাকে কখনো শূন্য করে দেয়া যায় না। এটা ফ্যাসিস্ট যারা ছিলেন, হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, কেউ পারেননি। বিরোধিতা ভেতরে এবং বাইরে ছিল। আর যেখানে সংসদীয় রাজনীতি এখন অবধি চালু আছে, সেখানে নিরঙ্কুশভাবে বিরোধীদের ডাইলিউট করে দেয়া, আপনি কিছু মুখকে কিনে নিতে পারেন, আপনি কিছু নেতাকে কিনে নিতে পারেন, আপনি কিছু নেতাকে, মন্ত্রীকে, সাংসদকে, বিধায়ককে ভয় দেখিয়ে আপনার শিবিরে নিয়ে যেতে পারেন, কিন্তু ব্যাপক বডি পলিটির মধ্যে বিরোধী রাজনীতির যে জায়গা সে খুঁজতে থাকে, ক্ষমতার উল্টো দিকে যে বিরোধিতার কণ্ঠস্বর এবং তার যে অ্যাসপিরেশন, সেটাকে আপনি কখনো মুছে ফেলতে পারেন না। এখন এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিরোধী তৃণমূল ও বিজেপি এবং শাসক বিজেপি ও বিজেপি, লোকজনের কথায় যেটা ইতিমধ্যে তৃণমূল 2 এই বিজেপির মন্ত্রিসভাকে তারা ডাকনামে ডাকতে শুরু করেছেন। তার কারণ হচ্ছে যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেছে। নতুন শাসক দল যারা, তাদের মধ্যে অর্ধেকই হচ্ছে পুরনো শাসক দলের পরিচিত মুখ, আর বিরোধী দল যারা স্বীকৃতিপ্রাপ্ত তারা কার্যত বকলমে শাসক দলের লোক। এখন যেটা সহজ কথায় বললে, সাধারণত বিরোধী রাজনীতির পরিসরটা বিরোধী দলের হাতে থাকবার কথা, কিন্তু বিরোধী দল যদি শাসক দলের লোক হয়ে যায়, তাহলে এই যে বিরোধী রাজনীতি বা শাসকের রাজনীতির বিরোধিতার মশাল, সেটা কেউ না কেউ বইবার জন্য ঠিক এগিয়ে আসে। এখানেই হচ্ছে বিপদের জায়গাটা। এই ফিরহাদ হাকিম, যাদেরকে একটা সময় নিশানা করেছেন যে সংখ্যালঘুদের রাজত্ব কায়েম হচ্ছে তার আইডল হিসেবে, সেই ফিরহাদ হাকিম এখন শাসক দলের প্রশ্রয়ে বিরোধীদের পিএসসি কমিটির চেয়ারম্যান। এখন একটার পর একটা নেতা, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, সেটা ববি হাকিম হোক, সেটা অরূপ রায় হোক, যাদেরকে এতদিন পর্যন্ত বিজেপির নেতা এবং কর্মীরা নিশানা করে এসছেন, মানুষ যেটা দেখছে যে এখন তাদেরই পুনর্বাসন দেওয়ার দায়িত্ব বিজেপি নেতারা ঘাড়ে করে বইছেন। যে কারণে অরূপ রায় থেকে অরূপ বিশ্বাস সবাই এখন ভালো তৃণমূলের ক্যাম্পে চলে গিয়েছে। কেন গিয়েছে, কি জন্য গিয়েছে, কোন মতাদর্শগত বিবেক তাদের আচমকা জেগে উঠেছে, এটা মানুষ বুঝছেন। মানুষকে বোকা মনে করবার কোনো কারণ নেই। আমি আমার মূল বক্তব্যে এবার আসি। সেটা হচ্ছে সাদামাটা ভাবে খুব পরিষ্কার কথা, কাগজে কলমে বিরোধী বা সংখ্যার বিচারে বিরোধী কথাটা আমি ইতিমধ্যে একাধিকবার বলেছি। যারা একটু মন দিয়ে শোনেন তারা হয়তো খেয়াল করেছেন। তার মানে এখানে একটা কথা ইমপ্লয়েড আছে যে মাঠে ঘাটের যে বিরোধিতা, সেই জায়গায় কালীঘাটপন্থী তৃণমূল অথবা ঋতব্রত ফিরহাদ হাকিমপন্থী তৃণমূল, এদেরকে কাউকেই এই রাজ্যে দেখা যাচ্ছে না। আর যে সাংসদরা নিজেদের এনসিপি পার্টি বানিয়েছেন, তারা এখনো অনেকে ভয়ে নিজের কেন্দ্রেই ঢোকেননি। এখন প্রশ্ন হচ্ছে, তার জন্য মানুষের প্রতিবাদ, প্রতিরোধ
থেমে থাকে না। আর এই সরকারের যেটা বিপদ, এই সরকারের প্রথম থেকেই একটা গরিব বিরোধী ছাপ তার উপর পড়ে গেছে। তার কারণ হচ্ছে যেভাবে তারা বস্তি উচ্ছেদ করছেন, হকার উচ্ছেদ করছেন, তার লজিক্যাল কোনো ডিফেন্স সাধারণের কাছে গ্রাহ্য, বিশেষ করে গরিব মানুষের কাছে গ্রাহ্য, এটা এখনো অবধি উপস্থিত করা যায়নি। তারা বলছেন যে প্রচুর শিল্প আসবে, প্রচুর উন্নতি হবে। আপনারা একটু অপেক্ষা করে দেখুন। আমার নিজের ধারণা কয়েকটি প্রকল্প হয়তো ঘোষিত হবে, দু একটি পুঁজিনিবিড় প্রকল্প অবশ্যই হয়তো আসবেও, কিন্তু আজকে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর যে অবস্থা, তাতে বিচ্ছিন্নভাবে কোনো একটা রাজ্যের আচমকা কোনো উন্নতি হতে পারে না। আমাদের গোটা দেশের অর্থনীতি ডিফ্যাক্টো মন্দার মধ্যে দিয়ে চলছে, নাগরিক বেকারত্বের হার সর্বাত্মক, মধ্যবিত্ত যারা অ্যাসপায়ারেন্ট থাকে, একটু ভালো চাকরি, একটু সরকারি সুযোগ সুবিধে বা বেসরকারি ক্ষেত্রে একটু ম্যানেজমেন্ট বা অন্যান্য জায়গায় চাকরির জন্য, তাদের সামনে ছবিটা হতাশাব্যঞ্জক। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কয়েকদিন আগে সরকারিভাবে বলেছেন যে ম্যানেজমেন্ট বা এই সমস্ত কিছু করে চেষ্টা করবার কোনো দরকার নেই, যদি খেয়ে পড়ে বাঁচতে চাও পারলে পারে ওই প্লাম্বিং এর কাজ শেখো বা কার্পেন্টারির কাজ শেখো। পরিস্থিতিটা কোন জায়গায় আপনারা বুঝতে পারছেন। 2022 সালে পর IIM আহমেদাবাদ, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, সব থেকে মর্যাদাপূর্ণ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, কেন্দ্রীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের, যেখানে একটা সময় পাস আউট করার পর তাদেরকে চাকরি দেওয়ার জন্য কোম্পানিগুলো বসে থাকতো। 2022-এর পর 2023 থেকে বহু ছেলে মেয়ে এখন তাদের পছন্দ মতো চাকরি পায়নি বা আদৌ কোনো চাকরি পায়নি। এদের মধ্যে কেউ কেউ দু একজন টিকে থাকার প্রয়োজনে ইউটিউব পর্যন্ত খুলেছেন। এগুলো অন্য কেউ আমাকে বললে আমি বিশ্বাস করতাম না, কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে এদের অনেককে আমি চিনি, সেই কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমার সঙ্গে কলকাতার একজন খুব পুরনো ব্যবসায়ী পরিবার, মারোয়ারি, তারা প্রায় 150 বছর কলকাতায় আছেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা একটা কথা বললেন, এই মুহূর্তে শিল্পের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, এবং আমাদের যে জব মার্কেট, তাতে বড় প্রকল্প থেকে চাকরি বাকরি খুব কমই হয়, অধিকাংশ চাকরি হয় হচ্ছে ছোট উদ্যোগ, MSME, এই সমস্ত জায়গা থেকে। কিন্তু এই লকডাউন এবং নোটবন্দি, এই পরপর অভিঘাতে গত কয়েক বছরে কয়েক হাজার ক্ষুদ্র উদ্যোগপতি তারা আত্মহত্যা করেছেন। কথাটা যিনি বলছিলেন তিনি ট্রেড অ্যান্ড কমার্সের লোক, বাংলার কলকাতার মারোয়ারি হাউসগুলোর একটা অন্যতম হাউসের কর্ণধার। এই তথ্যটা শুনে আমিও চমকে উঠেছিলাম, কারণ শ্রমিকদের আত্মহত্যা করার ফিগার তাও আসে, কৃষকদের আত্মহত্যা করার ফিগার আসে, কিন্তু যখন দেখা যায় যে এই এত পরিমাণে উদ্যোগপতিরা লোন মিট আপ করতে না পারে, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মিট আপ না করতে পারে, দুশ্চিন্তায় আত্মঘাতী হয়েছেন, সেটা নিশ্চয়ই একটা খুব বড় সংকটের সময়। তো এটা অন্য বিষয়ের আলোচনা, আমি তার মধ্যে এখন ঢুকছি না, কিন্তু আমি একটা জিনিস বলবার চেষ্টা করছি যে এই পশ্চিমবঙ্গে রাতারাতি শিল্পের প্লাবন এসে যাবে এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, এটা যদি হয় খুব আশার কথা। কিন্তু বাস্তবের উপর দাঁড়িয়ে এবং যারা অর্থনীতির ভার্টিকালস গুলো বোঝেন, তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, ছবিটা রাতারাতি বদলে যাওয়া, বা রাতারাতি কেন, যদি বেশ কিছুটা সময়ও দেওয়া হয় তাহলেও বদলে যাওয়ার কোনো আশু সম্ভাবনা নেই। দু একটা প্রকল্প ঘোষিত হবে, কিছু ছেলে মেয়ের চাকরি হবে, কিন্তু যে ব্যাপক বেকারত্ব গ্রামাঞ্চলে এবং শহরে, সেটার কোনো সুরাহার আশা দেখা যাচ্ছে না। মুশকিল হচ্ছে যেটা, যে এই সবকিছুর একটা অভিঘাত রাজনীতির স্পেসে আসবে। কোটাতে, আপনারা জানেন রাজস্থানের কোটা শহর বিখ্যাত, সেটা বিখ্যাত একটাই কারণে যে অজস্র কোচিং চলে চাকরি পাওয়ার। কিন্তু একের পর এক সম্প্রতি চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে, শুধু আমাদের রাজ্যে না, যা যা ঘটেছে, তাতে এই প্রজন্ম ভয়ঙ্করভাবে হতাশ। আপনার ককরোচ পার্টির যে বিক্ষোভ দেখছেন, বা কোটাতে দুদিন আগে রাহুল গান্ধীর
যে সমাবেশ, সেখানে হাজার হাজার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত জমায়েত, যারা সাধারণত রাজনীতির ধারে কাছে থাকে না, তাদের আগনি, তাদের দুশ্চিন্তা, তার প্রতিফলন দেখা যাচ্ছে। আপনার হাতে কি পড়ে থাকলো? যে বিভাজনের রাজনীতি। পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং বডি পলিটির একটা এমন মেলবন্ধন জড়িয়ে আছে, যান্ত্রিকভাবে এখানে যদি আপনি বিভাজনের রাজনীতি করতে যান, সেটাও বাস্তবে ব্যাকফায়ার করবে। আপনি কুরবানিতে গরু কাটা বন্ধ করলেন, কারণ গরু হিন্দুদের গোমাতা। আপনি বলে দিলেন যে 14 বছরের নিচে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, গরু কাটা যাবে না। যারা হিন্দুত্ববাদী, অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে তাদের এটা একটা সম্প্রদায়গত বিজয় হলো, কিন্তু বাস্তবে কি হলো? যে যখন সংখ্যালঘুরা বলে দিলেন ঠিক আছে, আমরা এবারকার কুরবানিতে একটা গরুও কাটবো না, আমাদের এখানকার যে গোপ সদ্গোপ সম্প্রদায় যারা গরু পালন করেন, যারা ওই কুরবানির সময় এক একটা গরু 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করেন, এবং সেই টাকার উপর দাঁড়িয়ে তাদের যে ব্যবসার একটা পুঁজির পুনর্বিনিয়োগ হয় এবং পুরনো ধার দেনা কিছু মেটানো হয়, তারা সম্পূর্ণ আতান্তরে পড়ে গেলেন। এবং এই হঠাৎ চলে আসা হিন্দুত্ববাদী জমানাকে, যারা দুদিন আগে বিজেপিকে ভোট দিয়েছেন, তারা কিভাবে বাপ্পাপান্ত করছিলেন হয়তো আপনারা কেউ কেউ ইতিমধ্যে ইউটিউবে দেখেছেন। আমাদের এবারকার মাদ্রাসা বাজেট, এবার যে বাজেট পাস হলো, মাদ্রাসা মানেই সংখ্যালঘু ও মুসলিমদের ব্যাপার, এটা আমাদের একটা খুব ডমিনেন্ট আইডিয়া, প্রত্যেকেরই প্রায় ধারণা। সেখানে মাদ্রাসার বাজেট বহুল পরিমাণে কমিয়ে দেওয়া হলো। বার্তা একটাই, যে আমরা সংখ্যালঘু দূষণ করছি না। ওই দিলীপ ঘোষরা যেটা বলেছেন যে আমাদের যে কারণে আনা হয়েছে আমরা সেটাই করব, অর্থাৎ সংখ্যালঘু দূষণ আমরা বন্ধ করে দিলাম। তার হাতে নাতে প্রমাণ হচ্ছে মাদ্রাসায় খরচ আমরা কমিয়ে দিয়েছি। এখানেও মুশকিল দেখুন, যে মাদ্রাসায় যারা চাকরি করেন, পড়ান, শিক্ষকতার কাজ করেন, এদের একটা বড় অংশ হিন্দু। আমরা জানি না, আমাদের মাদ্রাসার শিক্ষক বলতেই ওই মাথায় টুপি দেওয়া মৌলবী ইত্যাদি মনে পড়তে শুরু করে। এখানে বিষয় যেটা দাঁড়াচ্ছে, সংখ্যালঘু তোষণের রাজনীতির বিরুদ্ধে যে পদক্ষেপ আমি নিচ্ছি, বহু ক্ষেত্রে তার নেতিবাচক যে ইম্প্যাক্ট, সেটা পড়ছে সংখ্যাগুরু জনগোষ্ঠীর উপরেও। অ্যাপারেন্টলি এর যে ফেনিল উচ্ছ্বাস, অর্থাৎ সংখ্যালঘু তোষণের রাজনীতি আমরা শেষ করে দিলাম, তার অনুশীলন করতে গিয়ে যে ক্ষয় এবং নেতিবাচক প্রতিক্রিয়া, যখন সংখ্যাগুরু মানুষ তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় দেখবেন যে এটা কার্যত আমাদেরকে অ্যাফেক্ট করে দিচ্ছে, তখন সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হতে শুরু করবে খুব দ্রুত। মুশকিল যেটা হচ্ছে যে এই রাজনীতির যে অভিঘাত, গরিব বিরোধী যে মডেল, সংখ্যালঘুদের টাইট দেওয়ার যে মডেল, সেটা সামগ্রিকভাবে বডি পলিটির মধ্যে যে হিট জেনারেট করবে, সেটাকে গণতান্ত্রিকভাবে চ্যানেলাইজ করবার জন্য বিরোধী দল, বিরোধী শক্তি, তার ভূমিকা অনিবার্যভাবে জরুরি। এটা যে কোনো সাধারণ খোলা বুদ্ধির মানুষ বুঝতে পারবেন। বিজেপি বা শুভেন্দু অধিকারীরা যে বিপদটা ডেকে আনছেন নিজেরা, এই তৃণমূল দলটা পুরো লিকুইডেট যে মুহূর্তে তারা করে দিচ্ছেন, এবং এই পোষ মানানো বিরোধীদের নিয়ে খাঁচায় বন্দি তোতা পাখির মতো তারা যখন তাদের সংসদীয় রাজনীতির আসর সাজাচ্ছেন, সেখানে কিন্তু গোকুলে বিরোধী শক্তি বাড়ছে এবং সেখানে বামপন্থীরা ইতিমধ্যেই সক্রিয়। বস্তি উচ্ছেদ থেকে রেল উচ্ছেদ পর্যন্ত প্রতিটা জায়গায়, হাইকোর্টে এবং গ্রাউন্ডে তারা এই আক্রান্ত মানুষের পাশে থাকছেন। আর সংখ্যালঘুরা যখন দেখবেন যে তাদের পুরনো ভরসার জায়গা, গত 15 বছরের ভরসার জায়গা তৃণমূল তছনছ হয়ে গেছে, তখন অনিবার্যভাবে স্বাভাবিক নিয়মেই তারা হয় বাম আইএসএফ জোটের দিকে ঝুঁকবেন, না হলে মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশের মতো জায়গায় কংগ্রেসের মধ্যে তারা শেল্টার খুঁজবেন। এটা রাজনীতির পরিষ্কার নিয়ম। এই নিয়মের কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা নেই, যদি না আচমকা অন্য কোনো বিরোধী শক্তি ধূমকেতুর মতো উঠে আসে, যার পূর্ব শর্ত এই মুহূর্তে আমার কাছে অন্তত ধরা পড়ছে না।
অতএব আমার মূল প্রতিপাদ্য যেটা আজকের বুলেটিনে, শুভেন্দু অধিকারীরা তৃণমূলকে খতম করতে গিয়ে যে রাজনীতির অনুশীলন করছেন সেটা কিন্তু ওদের পক্ষে শেষ পর্যন্ত ফ্যাটাল, এটা প্রমাণিত হবে। কারণ বামপন্থীরা যদি বিরোধী রাজনীতির পরিসর দখল করে, জাতীয় স্তরে বিজেপির যারা মূল প্রতিপক্ষ সেই কংগ্রেস যদি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে পায়ের নিচে মাটি খুঁজে পায়, তাহলে শেষ বিচারে সেটা বিজেপির পক্ষে খুবই বিপজ্জনক, এটা প্রমাণিত হবে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলে খুব ভালো থাকবেন।